ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে যেই সংক্ষেপের জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না, তারপরেও প্রস্তুত হতে হলো। আজকে শরীফ ওসমান হাদী আমাদের মাঝে আর নাই। আমরা যেমনটি জানতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং কি ইতিমধ্যে তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু আসলে ঘোষণাটি দিয়ে দিয়েছে। আসলে এই শরীফ ওসমান হাদীর জন্য সারা বাংলাদেশ তাকিয়েছিল যেন কখন তার সুখবরটা আসবে। আসলে সুখবর আসলো না, হয়তো দুঃখের খবরটাই আসলে মানুষের মনে এখন আকাঙ্ক্ষা হয়ে থাকবে। পাশাপাশি জানিয়ে রাখতে চাই, যেমন সিঙ্গাপুরে আসলে কিন্তু জেনারেল হসপিটালে তার চিকিৎসাধীন অবস্থায় সে কিন্তু মৃত্যুবরণ করেন। আমার সাথে সহকর্মী জুনাইদ আছে, আমরা তার সাথে একটু কথা বলবো। যেমন জুনাইদ, আমি একটু যদি জানতে চাই, আজকে দীর্ঘদিন থেকে কাজ করতেছেন এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে আজকে তো হাদী আমাদের মাঝে নাই, আসলে এই জিনিসটা কিভাবে আসলে আসলে সত্যি কথা বলতে কি, দেখেন, আমরা সাংবাদিক হিসেবে তো আমরা নিরপেক্ষতা বুঝি, আমাদের পক্ষপাতিত্ব নেই। আমরা দেশের স্বার্থে, জনস্বার্থে যা বলবো সেটাই আমাদের নিরপেক্ষতার সংজ্ঞা। তো ব্যক্তিগত পর্যায় থেকে যদি বলি, অবশ্যই এমন কোন মানুষটা আছে, একমাত্র বিবেক বর্জিত মানুষ ব্যতীত, যে সজ্ঞানে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে একজন বাঙালি জাতিসত্তার চেতনাকে ধারণ করে, সে হাদীকে ভালো না বেশে পারে কিভাবে? পারেনি এমন কেউ ছিল না, আমার মনে হয় না এমন কেউ। পক্ষ বিপক্ষ দলগত ভাবে চেতনার পার্থক্য থাকতে পারে, চিন্তা ভাবনার জগতেও থাকতে পারে, মত পার্থক্য আছে, কিন্তু উনার যে দেশপ্রেম, উনি তো ইতিহাস, উনি তো কিংবদন্তি। উনি তো শুধু বক্তব্য দেয়নি, আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করেছে। উনি যেভাবে দেশকে ভালোবেসেছেন শহীদি তামান্না নিয়ে, আমরা তো ভাষণ দিতে শুনেছি, আমরা তো বড় বড় পদ পদবীর স্বপ্ন দেখতে দেখেছি। এমন কিছু নেতাবর্গ আছে যারা কথা ভালো বলতে পারে, তারা খুব সহজেই সেই স্থানগুলো পেয়ে যায়, মন্ত্রিত্ব পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু দেখেন, উনার, আপনি যদি ইন্টেলিজেন্সের বিষয়টা চিন্তা করেন, উনি কথা বলতেন কিভাবে, উনার দৃষ্টিভঙ্গির কথা যদি চিন্তা করেন, ওনার জ্ঞানের পরিধি যদি একবার চিন্তা করেন, উনি তো একজন কিংবদন্তি ছিলেন। সেই জায়গা থেকে একটা মানুষ কতটুকু নির্লোভ হলে উনি নাম করা, আপনি বলতে পারবেন না এমন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন। উনি এককভাবে দেশের জন্য কাজ করে গেছেন, আমাদেরকে স্বপ্ন দেখতে নতুন করে আমাদেরকে জাগিয়ে তুলেছেন। আমরা তো মরে গেছিলাম, জুলাই আগস্টের পরে আমরা তো আবারও হারিয়ে গেছিলাম। এই হাদী তো আমাদেরকে, আমাদের পুরনো সেই চেতনা উজ্জীবিত করেছে, আমাদেরকে বাঁচতে শিখিয়েছে। আমরা নিঃশ্বাস নিতে পুনরায় বুঝেছি, হ্যাঁ, আমাদের একটা মন আছে, যে মনে আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশের চেতনাকে ধারণ করি। সবকিছু মিলিয়ে আসলে দেখা যাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি হয়তো ক্যামেরার সামনে কাঁদতে পারতেছি না। আমরা জানি, গতকালকেও ডাক্তার বলতেছিল যে হয়তো আপনারা ভাবতেছেন আমরা ব্যর্থ, বাংলাদেশের ডাক্তার ব্যর্থ, এটা বলতেছে না, ওরা বলছে আমরা ব্যর্থ না, আসলে এই রোগের বা এই পর্যায়ের আর চিকিৎসা নেই। একটা মানুষ এইখানে আঘাতপ্রাপ্ত হয়েছে কি বুলেটের দ্বারা, এখান থেকে প্রবেশ করেছে, এখান থেকে বের হয়ে গিয়েছে, মগজ ছেদ করে ফেলেছে, এখানে আর কি চিকিৎসা? ডাক্তার বলতেছে আপনারা কোথায় নিয়ে যাবেন পৃথিবীর, আমাদেরকে ব্যর্থ বলতেছেন, আমরা ব্যর্থ মানলাম। আর সফলতা দেখাতে পারবে এমন কোন চিকিৎসা আছে, এমন কোন বিদ্যা আছে পৃথিবীর, এমন কোন কর্নারে আছে যেখান থেকে সে বেঁচে ফিরে আসবে, আশাটা আপনারা রাখতে পারেন? তবু আল্লাহ চাইলে পারেন। উনি এই কথা বলেছেন, আমার বুকটা কেঁপে উঠছে, আমার মনে হয় আমি হারিয়ে ফেলছি। 2 দিন আগে সে গুলিবিদ্ধ হওয়ার 2 দিন আগেই বলছিল, যেমন আমার একটা ছোট সন্তান আছে, তাকে আপনারা দেখে রাখবেন। আসলে এই যে আকুতিটা এখন আসলে এটা মনে মনে, মানুষের মনে মনে আপনি কিভাবে দেখছেন? সত্যি কথা বলতে কি জানেন, আল্লাহ যে বান্দাগুলোকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ আঁচ করার সেই সক্ষমতা দান করে। শুধুমাত্র যে গোয়েন্দা বিভাগ থেকে তার কাছ থেকে তথ্য আসে যে তার উপরে অ্যাটাক হতে পারে, বিষয়টা আমরা এভাবে ধরতেছি না। হ্যাঁ, আসতে পারে, সে অনুমান করতে পারে, সে যেভাবে কথা বলে যে কোনো সময় তার উপরে অ্যাটাক হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আসলে এখানে উদ্দেশ্য প্রণোদিত এরকম না যে দলীয় ভাবে আমরা মনে করতেছি আমাদের জাতিকে দুর্বল করার জন্য। সেই 71-এর বুদ্ধিজীবী হত্যার সাথে যদি তুলনা করি, কোনো অংশে কম হবে না। তো সেই জায়গা থেকে অপূরণীয় ক্ষতি হয়েছে আমাদের এই জাতির, যা কখনোই পোষানো সম্ভব না। এমন হাদী আপনি কি আমাকে গ্যারান্টি দেবেন আগামী 1 দশকে আমরা পাবো, বা অতীতে কখনো ছিল? তা আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, আমরা যা পোষাতে পারবো না কখনো। যে শুধুমাত্রই তার দেশকে ভালোবাসে, দেশের জনগণের স্বার্থে জীবন দিতে প্রস্তুত ছিল, সে শহীদি তামান্না নিয়ে ঘুরতো, সে বলতো যে আমি ইনসাফের হাসি নিয়ে আমার রবের কাছে পৌঁছাতে চাই। এমন মানুষ কোথায় পাবো? আচ্ছা, আমি যদি আরেকটা বলি, যেমন
সে আমাদের মতো একটি মানুষ, ছোটখাটো একটা ছেলে দাঁড়াইলে কত সুন্দর লাগে, হাসিটা তার ইমোশনালি হয়ে কাজ করতো। সে বলছিল যেমন আমাকে থামাইতে হলে গুলি করতে হবে, বুলেট দিয়ে থামাইতে হবে না, পিস্তল দিয়ে থামাইতে হবে না, থামাইতে পারবে না, কিন্তু সেই থামাইটা বুলেট দিয়ে থামাইতেছে। আসলে এখন পর্যন্ত তার আসামি গুলাকে ধরা হলো না। আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন? সত্যি কথা বলতে কি দেখেন, একজন বলছিলেন, একজন আর্মি পার্সন বলতেছিলেন, বা একজন সাংবাদিক বলতেছিলেন, সে হচ্ছে যে হাদি বিশেষ করে এনসিপি, বিএনপি থেকে শুরু করে যে সমস্ত বড় বড় দলগুলো রয়েছে তার প্রতিনিধিত্ব বা নেতা কর্মীদের মধ্যে অন্যতম কেউ না। সে একদম ভিন্ন, একদম আলাদা ধাঁচের মানুষ। সে হতে পারে প্রতিবাদী কণ্ঠস্বর, হ্যাঁ, সবাই তাকে জানে, মানে এবং তার কথা শোনে গুরুত্ব সহকারে সেটা। কিন্তু এই জায়গাতে একটা ট্রিক্স, নির্বাচনের আগে তারা হতে পারে এই দিক থেকে হয়তো একটি প্রচেষ্টা চালিয়েছে যাতে অন্যান্য পর্যায়ে যারা নেতাকর্মীরা আছে একটা মেসেজ বহন করে, যাতে করে এই হত্যাটা সুপরিকল্পিতভাবে তারা বাস্তবায়ন করেছে। এবং একটা জিনিস আসলে কতটুকু অবাক লাগে, আমাদের পার্শ্ববর্তী দেশ যাদেরকে আমরা এইভাবে জেনে এসেছি যে তারা নাকি আমাদেরকে ৭১-এ অস্ত্র শস্ত্র দিয়ে সশস্ত্র ভূমিকা পালন করে বন্ধুত্বের পরিচয় দিয়েছে। আমরা স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে আগে যুদ্ধে নেমেছি, তারা হয়তো ২-১ মাস পরে বা ২-৩ মাস তো ওখানে ট্রেনিংই হয়েছে। এরপর এই কয়টা দিন তো আমরা হাতের কাছে যা পেয়েছি তা নিয়ে লড়াই করেছি, অস্ত্র তো আমাদের ছিল না। শেষ পর্যায়ে এসে কিন্তু তারা কিন্তু আমাদের সঙ্গী হয়েছে, বন্ধুত্বের পরিচয় দিয়েছে, বুঝলাম, তাদের সহযোগিতা আমরা পেয়েছি, অস্বীকার করতে পারবো না। কিন্তু আপনি আমাকে একটা বিপদ থেকে রক্ষা করে কিছুদিন পর কোন একটা বিষয় নিয়ে আপনার সাথে আমার মত পার্থক্য তৈরি হলো, আপনি আমার একটা পা কেটে দিলেন, আপনি আমার একটা হাত ভেঙে দিলেন। আপনি যদি আসলে আমার বন্ধু হয়ে থাকেন, আমার ছোটখাটো ভুল কি আপনি এমন ভাবে দৃষ্টিতে দেখবেন না? ঠিক আছে, তাকে বোঝাই, আমরা বসি এক টেবিলে, অথবা হতে পারে রাজনৈতিক দিক থেকে, মতাদর্শের দিক থেকে, ধর্মীয় দিক থেকে আপনি আমার সাথে ভিন্ন মত রাখেন, কিন্তু এর অর্থ তো এটা না যে জাতিগতভাবে আপনি আমাকে ধ্বংস করে দেওয়ার চিন্তা করবেন, চেষ্টা করবেন। এর অর্থটা কি দাঁড়াচ্ছে তাহলে? অবশ্যই তারা আমাদের জন্য ন্যাশনাল থ্রেট। আমি বলতেছি না ইন্ডিয়াকে সরাসরি, তবে যদি তারা এই খুনে সম্পৃক্ততা রাখে, এতটুকু হলেও আমরা তাদেরকে ন্যাশনাল থ্রেট হিসেবে কাউন্ট করতেছি অবশ্যই। আমি আরেকটা প্রশ্নে আসি, যেমন হাদি আর পাবো না, চলে গেছে, সে আর আসবে না, ওইরকম হাদি এক যুগেও জন্ম হবে কিনা না আমিও জানি না আদৌ। হয়তো পেশাগত দায়িত্বের কারণে কথা বলতে হচ্ছে না, তো কথাটা মুখ দিয়ে আসতেছে না। তারপর পাশাপাশি বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে, যেমন যারা এখন লাইভে যুক্ত আছেন, আমি যদি বলেনি যেমন এই হাদির মতো কি হাদি কি জন্ম নিবে? একজন বলেছিলেন, বিখ্যাত দার্শনিক বলেন, শিক্ষাবিদ বলেন, যাই বলেন, যে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আসলে বলেন আমাকে, এমন মা কোথায় পাবেন যে নতুন একটা হাদিকে জন্ম দিবে? বলেন আমাকে। আমাদের আসলে আমরা কথা বলি, বলতে থাকলে অনেকক্ষণ ধরে বলতে পারি ইনশাল্লাহ, কিন্তু আমরা বলতে পারতেছি না, আমাদের খারাপ লাগতেছে। বিশ্বাস করেন, আমরা মন থেকে তাকে ভালোবাসি, দেশের স্বার্থে আমরা ভালোবাসি তাকে, আমরা নিরপেক্ষ, কিন্তু আমরা তো আমাদের দেশকে ভালোবাসি। এমন একজন মানুষ যে শহীদ তামান্না বুকি নিয়ে ঘুরতো, শুধুমাত্র দেশের তরে কাজ করছে, সে চাইলে বিলাসিতার জীবন জিন্দগি যাপন করতে পারতো, কিন্তু সেটা করেনি ভাই। আমরা কাকে হারাইছি? আমরা আমাদের দেশকে হারাই ফেলছি। আমরা এমন একজন মানুষকে কিংবদন্তি স্বরূপ আমার জীবদ্দশায় দেখলাম, বা হতে পারে দেখে গেলাম, যার গল্প, যার ইতিহাস যুগ যুগান্তরে চিরজীবী হবে, যার চেতনাকে ধারণ করে আমরা আগামী রাজপথে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, জীবন দেব। এই হাদির মারকে কিভাবে সান্ত্বনা দেওয়া হবে আমি আসলে জানি না, কিন্তু তার বউ একটা কথা বলছিল, যেন তোমাকে এখনো ১৭ কোটি মানুষ তোমার অপেক্ষায় আছে, তুমি সুস্থ হয়ে ফিরে আসো আবার, কিন্তু হলো না বিষয়টা। আমি যতটুকু ধারণা করছিলাম আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন, আশা ছিল। সত্যি বলতে কি জানেন, এমন মানুষ যাকে আপনি মন থেকে চান, সে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ হতে পারে, অথবা প্রিয়জন হতে পারে। তার একটা বিপদ হয়ে গেলে হঠাৎ করে যদি কেউ সে হারিয়ে যায়, আপনি মানতে পারবেন না, মনে হবে এই তো সেই দিন দেখলাম, এই তো সেই দিন তার কথা শুনলাম, বিশ্বাস হচ্ছে না, মানতে পারতেছি না। ইভেন এখন পর্যন্ত মনে হচ্ছে না সে চলে গেছে। খবরটা শোনার পরে শক হয়ে গেছি, আসলে মানতে পারিনি, মনে হচ্ছে না হয়তো সে আবার শিওর হও, আবার একটু খোঁজ নেও, আসলে কি খবরটা সত্যি কিনা। তবে গত রাত থেকে আমার মনে একটা ডাউট কাজ করতেছিল, আসলে ডাক্তার যেভাবে বললো, সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি আসলেও কি সম্ভব কিনা। কিন্তু উনি তো বললেন যে আল্লাহ চাইলে সব সম্ভব।
আল্লাহ চান নাই। এখন সেই দিক থেকে বলতে গেলে রবের সিদ্ধান্ত, নিখুঁত সিদ্ধান্ত। আমরা অবশ্যই তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহিসাব বেহেশত দান করেন এবং তার যে শহীদি তামান্না সে স্বপ্ন যেন আল্লাহ পূরণ করেন। আচ্ছা, তাকে এত ভয় পাওয়ার কারণটা কি দেখছেন আপনি? সত্যি কথা বলতে কি জানেন, একজন মানুষ শুধু যদি রাজনৈতিক মতাদর্শ এবং দৃষ্টিভঙ্গির হয় সেটা ভিন্ন কথা। সে হতে পারে দলের সাথে থেকে থেকে, দলের সাথে সময় দিয়ে দিয়ে একটা পর্যায়ে গিয়ে স্লোগান যেমন তার মুখস্থ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে সে রাজপথে কিভাবে গলা উঁচু করে কথা করতে হয়, সমাজ কথা বলতে হয়, সমাজে কিভাবে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হয়, কিছু কিছু কখনো কখনো দেখা যায় গ্যাংও পালতে পারে তারা। সমাজে একটা কর্তৃত্ব চলে আসে তাদেরকে আমরা নেতা মনে করি। আসলে নেতা এমন না। নেতা যে সর্বদা আগে থাকবে, সেটা হতে পারে যুদ্ধের ময়দান, হতে পারে রাজপথে, হতে পারে অন্যায়ের বিপক্ষে। তার গ্যাং থাকবে না, সে গ্যাংয়ের বিপক্ষে থাকবে। এমন আদর্শগত নেতা হওয়ার সম্ভাবনা হাদির ভিতরে ছিল যে শুধু একজন কোন রাজনৈতিক দলের বিরোধী বিপক্ষের কেউ হতো না, সে রাষ্ট্রনায়ক হওয়ার সম্ভাবনা ছিল। তো সেই দিক থেকে হতে পারে একটা মেসেজই ধরতে পারি না, হয়তো কেউ ভয় পেতেই পারে। নেক্সট বাংলাদেশ আসছে, এটা একটা বাংলাদেশের প্রতিচ্ছবি ছিল। সে তো বলে দিছে আমি এমপি হলে আরো যে অন্যান্য যে এমপি গুলো আছে তাদেরকে উনি পর্যবেক্ষণে রাখবেন। আসলে ওনার বাসায় যেটা বলেছিলেন, সত্যি কথা বলতে কি দেখেন, আমি উনার দূরদৃষ্টি সম্পূর্ণ কথা বলি, চিন্তা চেতনার জগৎ বলি। উনি অন্যান্য এমপিকে তার দৃষ্টিতে রাখবেন বা দৃষ্টিগোচর হতে দিবেন না, তারা কতটুকু কি অনিয়ম করছে, তার মানে উনি কতটুকু সোচ্চার হবেন অধিকার আদায়ের ব্যাপারে, শুধুমাত্র নিজ এলাকার না। আমরা সাধারণত দেখে থাকি দলের তাবেদারি বলে একটা কথা আছে। আমার দল, আমি সেটা যে কোনো দলের হতে পারি, বর্তমানে যে সমস্ত দলগুলো আছে রাজনৈতিক দল, আমার দলের প্রধান নেতা যা বলবে আমি তা মেনে নিব না। সে তো ভুলও বলতে পারে, আদি তেমন হইতো না। সে যদি কোনো রাজনৈতিক দলে যোগদান করতো, আপনি ধরে নেন তৎক্ষণাৎ দেখা যেত উইদিন 5 ইয়ার্স or 10 ইয়ার্স এর মধ্যে তাকে হয় পদত্যাগ করতে হয়েছে অথবা দল থেকে বহিষ্কার করছে। কেন? সে অন্যের বিপক্ষে কথা বলতো। আমার দেশে এখন পর্যন্ত এমন কোনো দল বিতর্কের উপরে নেই। কোন না কোনো দলকে নিয়ে কোন না কোনো বিষয় বিতর্ক হয়েছে। এমনকি দেখা গিয়েছে এমপি থেকে শুরু করে একটা ওয়ার্ডের মেম্বার পর্যন্ত চাল চুরি করেও তারা ধরা পড়ে। আপনার কোথায় যাবেন? গরিব মানুষের যে টাকা তাদের মোবাইল ফোনে আসবে, সেটা হতে পারে আপনার বিশেষ করে যারা আছেন বৃদ্ধ ভাতা পায়, প্রতিবন্ধী ভাতা পায়, তাদের টাকা পর্যন্ত মেরে দেয়। মনুষ্যত্ব কোন পর্যায়ে গেলে এমন একটা কাজ করতে পারে মানুষ? তার টাকার এতই দরকার ছিল, একজন মানুষ খাবার পাচ্ছে না, আমি তার টাকাটাও ছিনিয়ে নিব? সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে হাদি শুধুমাত্র যে এই বিষয়গুলি নিয়ে কথা বলতো তা না। সে থাকলে আমরা যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, ব্যক্তিগতভাবে বলতেছি এগুলা। এখন আমি সাংবাদিক না, এখন আমি একজন দেশের স্বাধীন নাগরিক। আমি আমার মতাদর্শ বলছি না, শুধু আমি আমার মতামত মন খুলে প্রকাশ করছি। তো সেই জায়গা থেকে হাদি থাকলে ইনশাআল্লাহ হতে পারতো আমরা আগামী 30 বছরে যেখানে যাব, হতে পারতো উনি ক্ষমতায় আসলে বা সেইভাবে যদি আমরা সোচ্চার হতাম, সবাই যদি এগিয়ে আসতো, 3 বছরে সেখানে যাওয়া সম্ভব ছিল। সেভাবে উদ্যোগী হইতাম আমরা। আমি যদি শিক্ষা ব্যবস্থা নিয়ে ন্যূনতম একটা ধারণা দিই, একটা সাধারণ কথা বলি, দেখেন অব্যবস্থাপনা বা আমাদের অবকাঠামোগত বিষয় যেটা আছে, এটা তো কত নিম্নমানের হইলে আমরা 10 বছর ইংরেজিতে কথা বলা শিখতে পারি না। আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলি, আমাদের টিচার যারা আছে একদম জেনুইনলি বলতেছি মন থেকে, তারা কি ইংলিশ গ্রামার সঠিকভাবে জানেন, অনেক ভালোভাবে বলতে পারেন? আচ্ছা, যারা নিজেরা ইংরেজিতে কথা বলতে পারে, সবাই এক না। অনেক স্কুলের টিচার আছে অনেক যোগ্য, হয়তো তারা ভালো পর্যায়ে নেয়, ভালো পজিশনে নেয়, হয়তো বলতে পারতেছে না, কিন্তু এমন আছে অনেক। আমার স্কুল যাদের কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি তারা ঠিক আছে, আমি তাদের ব্যাপারে বলার এখতিয়ার রাখতেছি না, আপাতত বলবো না আমি, তারাও ঠিক, সম্মান করি, শ্রদ্ধা করি, সেই জায়গা থেকে এরকম কিছু আমার বলার নেই। তো আমি শিক্ষা ব্যবস্থার কথাটাই যদি আবার টেনে আনতাম, দেখেন এবার আমাদের গণ অভ্যুত্থান ঘটলো, সারা দেশের মানুষ, শুধুমাত্র স্টুডেন্টের কথা বলা যাবে না, ব্যক্তিগতভাবে যদি বলি, আমার চোখের সামনে এমন কত রাস্তার টোকায় বলি আমরা যাদেরকে, তাদের জীবন গেছে। আমি যদি সিলেট সেই কোতোয়ালি থানার ঘটনাই বলি, একটা দেওয়ালের জন্য মনে আমি বেঁচে গেছিলাম, 3 থেকে 4 জনের লাশ পড়েছিল। এমনকি ভিতরে রান্নাঘরের পাশে 2 থেকে 3 জন তারা লুকিয়ে রাখছে, তারা, আমরা বলতেছি হসপিটালে পাঠাইতে হবে, তারা সেই সুযোগটুকু আমাদেরকে দেয় নাই। পুলিশ লাস্টের দিনগুলো তো ভয় ছিল, তো
একজন মুখপাত্র গেল, কোন রকমে তাদের কাছে গেল, তারা সেই সাপোর্টটুকু দেয় নাই। এমন গেছে স্থানীয় যে নেতা আছে তাদের সাথে লিয়াজু করছে। আমি বলতেছি না ওই নেতার নাম, সে কোন দলের ইত্যাদি কিছু বলতেছি না। মানে এক বেমান দূর হয়েছে, আরেক বেমান আসার সম্ভাবনা আমরা ওই সময় ফিল করছি। তবে এখন যদি বলি যে অন্যান্য বড় যে দলগুলো আছে তাদের কথা যদি বলি, তারা এখান থেকে শিক্ষা নিবে, গণঅভ্যুত্থান থেকে অবশ্যই শিক্ষা নিবে। সাধারণ মানুষ এতদিন তোমরা যে ম্যানিপুলেশন চালিয়ে আসছো, এই সমস্ত আসলে দেখেন ম্যানিপুলেশনটা কিভাবে হয়েছে। আমি যদি একটা সরকারি চাকরির কথা বলি, তাহলে আমাকে চিন্তা করতে হয় আমি কার কাছে যাব। যোগ্যতা কিন্তু আমার থাক না তো সেটা পরের বিষয়। আমি কার কাছে যাব, সে আমাকে এটা অফার করবে যে এত টাকা ঘুষ দিলে তোমার সন্তান অথবা তোমার নাতির চাকরিটা হয়ে যাবে। ঘুষ হচ্ছে সবচেয়ে বড় কোটা ছিল, সেটা এখনো আছে বহাল। আগামীতে থাকবে কিনা, যারা নির্বাচিত হয়ে আসবেন তারা আমাদেরকে সে নিশ্চয়তা দিবেন, আমরা সেটা দেখবো। লাস্ট প্রশ্ন, যেমন এই দেশে হয়তো ভালো মানুষের বেঁচে থাকতে পারবে না, যারা ভালো কাজ করবেন তাদের প্রতি হয়তো হুমকি সুলভ হয়ে থাকবে, আর এই সমাজটাতে মনে হয় ভালো মানুষেরই খুব অভাব মনে হচ্ছে আমার কাছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু বলি, তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্ত বলে একটা কিছু বিষয় আছে নাকি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা আমাদের বিশ্বাস থেকে আমরা জানি। তো সেই জায়গা থেকে যদি আমি বলি, বর্তমানে যে আলামত গুলো প্রকাশ পেয়েছে, ভালো মানুষ যে কিছু আছে এটা আমাদের সুক্রিয়া করা দরকার, যতটুকুই থাকুক। নাই বললে হয়তো আপনারা সবাই মাথা নাড়াবেন, কিন্তু আছে কিছু, এটাই সুক্রিয়া করার বিষয় আমাদের জন্য। এইটুকু যদি না থাকতো, ধ্বংস হতে তো বেশি দিন নাই। তবে হ্যাঁ, আমি যে কথাটা বলতে চাচ্ছি, যেহেতু লাইভে আছে, লাইভ স্ট্রিম হচ্ছে, তো সেই জায়গা থেকে দেখেন আমি একটা কথাই বলবো যে আমরা যা হওয়ার হয়ে গেছি, যা হারানোর হারিয়ে ফেলছি, যা চিন্তা চেতনার জগতে বা সাবকনসিয়াস মাইন্ডে যেটা গঠন হওয়ার সেটা গঠন হয়ে গেছে, যা বিশ্বাস করারটা করতেছি, করে ফেলছি, আমাদেরকে ম্যানিপুলেশন করে ফেলছে, আমরা এখন তাদেরকে অনুসরণ করব। কিন্তু যারা এখনো ছোট আছে, ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, টিনেজার যারা আছে, এরা হচ্ছে নেক্সট বাংলাদেশ। এদেরকে কিভাবে শিল্পগত দিক থেকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া চেষ্টা করা যেতে পারে, এগ্রিকালচারের দিক থেকে হোক, শিল্প উন্নয়ন অথবা শিক্ষাগত দিক থেকে হোক, বিনয়ী আচরণের দিক থেকে হোক, ধর্মীয় শিক্ষা এবং জ্ঞানের দিক থেকে হোক, সবকিছু মিলিয়ে ছোটবেলার শিক্ষার পাথরে খোদাই করা এক, তাদেরকে এখন শিখাইতে হবে, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। নতুন করে আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখার আর কিছু নাই। আমরা হতাশ, আপনারা কি আশা দেখবেন? চোখ আমাদের দিকে তাকা আছে না, বন্ধ করেন, ওই দিকে তাকান যারা নেক্সট বাংলাদেশ। শেষ প্রশ্ন, হাদিবের জন্য দোয়া চাইবেন দেশবাসীর কাছে, আর আল্লাহ পাক যে জায়গায় রাখতে হয়তো ভালো রাখতো, কিন্তু শেষ বিষয়টা বলে রাখবেন, যেমন এই হাদির যারা হাদিকে গুলি বর্ষণ করেছেন, আজকে মেরেই ফেলেছেন, তাদেরকে কত দ্রুত ধরা যায়, আসলে আহ্বান জানাবেন সরকারের কাছে। সত্যি কথা বলেন, আপনিও তো জানেন, আমরা তো কখনো কখনো গোয়েন্দা বিভাগের কিছু কিছু পার্সন আছে, তাদের সাথে তো কথা হয়। তো ওনারা এভাবে বলতেছিলেন যে ধরেন আপনার ফ্যামিলিতে ঝগড়া হয়েছে আপনার ওয়াইফের সাথে, কটু কথা হচ্ছে সামান্য, এটুকুতে আপনার ওয়াইফ রাগ করছে, ওটুকু আমরা বুঝতে পারি, শুনতে পাই, ওটুকু আমরা বুঝতে পারি, ওটুকু আমরা জানতে পারি। আপনার ফ্যামিলি একজন বলছিলেন হয়তো যে আপনি যদি ঘুমিয়েও থাকেন, এই তথ্য আমাদের কাছে আছে, কতক্ষণ জাগ্রত থাকতেছেন এই তথ্য আমাদের কাছে আছে। সত্যি কথা বলতে কি দেখেন, এটা মাস্টার প্ল্যানের অংশ বলবো না, সাকসেসফুল একটা প্ল্যান। ধাপে ধাপে হয়তো তারা আরো কিছু সেট করে রেখেছে, তারা হয়তো অন্যান্য পদক্ষেপগুলো গ্রহণ করবে। এবং সবচেয়ে বড় কথা দেখেন, আমাদের গোয়েন্দা বিভাগ এতটাও দুর্বল না যে একজন মানুষ খুন করলো, ধাপে ধাপে তারা গল্প শোনাচ্ছে আমাদেরকে যে অমুক জেলা দিয়ে, অমুক স্থান দিয়ে, অমুক বর্ডার দিয়ে পাস হয়েছে, তারা এখন ইন্ডিয়াতে গিয়েছে। আচ্ছা বুঝলাম, সর্বশেষ তো আমরা দেখলাম তারা অহংকার করে হাসি মুখে ছবি ছাড়তেছে। আরে গোটা দেশ করে হত্যা করছে, গোটা জাতি করে হত্যা করছে, এখন সে হাসি মুখে ছবি ছাড়ে, আর পুলিশ আমাদেরকে গল্প শোনায় তারা কিভাবে এখান থেকে পাস হয়েছে, কিভাবে এক্সিট নিছে। গল্প শুনতে চাই না আমরা। অবশ্যই এখন আমি যদি বলি, ব্যক্তিগতভাবে যদি বলি, দেখেন কেউ যদি বলে বিচারের হিসাব পরে, প্রমাণ আছে, যদি পারো তাকে গুলি করে মারো, আমরা সবাই স্ট্যান্ড নিব, অবশ্যই তাকে গুলি করে মারতে হবে। গোয়েন্দা বিভাগের মাধ্যমে হোক, যদি বিচারে হয়তো আনেন কিনা আনেন পরের হিসাব। সে তো হাদিরকে হাত দেয় নাই, সে বাংলার পতাকায় ভূখণ্ডের উপরে হাত দিছে। তো সেই জায়গা থেকে বিচারের নামে, তদন্তের নামে, খোঁজ নিচ্ছি, খোঁজ চালাচ্ছি, আশা দেওয়ার নামে আমাদেরকে এই সমস্ত ফালতু কথা বলে সময় নষ্টের সময় নেই, টাইম নেই। ভিতর থেকে বলতেছি, যে কেউ যদি সে পায়, সে বাঙালি যদি ইন্ডিয়াতেও থাকে, আল্লাহর কসম করে রাখবে না। ভিতর থেকে আমরা তাকে ভালোবাসি। জুনায়েদ, ধন্যবাদ। আসলে আমি এখন লাইভ স্ট্রিমে বলছি, হয়তো কিছু কথা আমার কারো কাছে অনৈতিক শোনাতে পারে, আমি আবেগে বলিনি, আমি সিরিয়াস বলছি। ধন্যবাদ।
দর্শক, আমি শুনছিলাম না, আমার সাথে যুক্ত ছিলেন জুনাইদ। আসলে সে যে ভাষাগুলো বললো, আসলে সবার মনেই একটি প্রশ্ন থাকে, যেমন আসলে কখন তার আসামিকে ধরা হবে এবং কি বিচারের আওতায় নিয়ে আসা হবে, এবং কি পাশাপাশি বলে রাখি, যেমন যারা আজকে একজন হাদি না, এরকম লক্ষ হাদি কিন্তু বাংলার মাটিতে এখনো আছে, আমরা দেখতেছি, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে কথাটা হলো, যেমন যারা তার এই কাজের সাথে জড়িত এবং কি যারা তারা গুলি করে মেরে ফেললো, আজকের দিনটাতে আসলে সেই খবর নিয়ে প্রস্তুত হতে হলো, তাদেরকে যেন খুব শীঘ্রই নিয়ে আসা হয়, এটা হলো সংশ্লিষ্টদের দাবি এবং কি সাধারণ মানুষের দাবি, যেমন তাদেরকে উপযুক্ত যে বিচারটি হয় সেই বিচারটি যেন করা হয়। এবং কি পাশাপাশি বলে রাখি, যেমন এখন পর্যন্ত বাংলাদেশের 64টা জেলায় হয়তো তাদের কর্মসূচি চলবে। আমরা সবশেষ আপডেট জানানোর জন্য আপনাদের সাথে লাইভে আছে আমি ফরহাদ হাসান, এবং কি পাশাপাশি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।